নমস্কার। কথায় বলে ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না। আমি প্রথমে আপনাদের একজনের ভিডিও দেখাবো। ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে সেই মানুষটির ভিডিওটি আপনারা প্রথমে দেখে নিন, সেই মানুষটিকে চিনে নিন, তারপরে আমরা পরবর্তী আলোচনায় প্রবেশ করব। तो आज भी कुछ फिटनेस का मंत्र देंगे लोगों को? योगा करनी चाहिए, मेडिटेशन करनी चाहिए। तो फिर तो ये लोग कहेंगे कि मोदी जी की बात बता रहा है। तो फिर कहेंगे तुम बीजेपी वाले हो गए हो। এতক্ষণে বোধহয় আপনারা সবাই মানুষটিকে চিনতে পেরেছেন। শেষ কয়েকদিন ধরে ইন্টারনেট সেন্সেশন রণবীর এলাহাবাদী। কেন আপনারা সকলেই জানেন? কাণ্ডজ্ঞানের বড়ি বোধহয় ওনার ছোটবেলায় খাওয়া হয়নি, সেই জন্য আজকে এতদিন বাদে এই অবস্থা। সেই মানুষটি সম্পর্কে আজকে আমরা কথা বলবো। মাত্র 31 বছর বয়স। কত সম্পত্তি জানেন? প্রায় 60 কোটি টাকা। ইয়েস। এবং প্রত্যেক মাসে 35 লক্ষ টাকা তিনি উপার্জন করেন ইউটিউব থেকে। সেই রণবীর এলাহাবাদী একটি ইউটিউব রিয়ালিটি শোতে কিছু কথা বলে বসলেন। কাণ্ডজ্ঞান নেই তাই বলে বসলেন, এবং তাই নিয়ে শুরু হলো সমালোচনা। আমরা যদি একবার ওনার ইউটিউব চ্যানেলটা অর্থাৎ বিয়ার বাইসেপসের দিকে তাকাই, তাহলে কিছু কন্টেন্ট আমরা দেখতে পাবো। সেই কন্টেন্টগুলোর সঙ্গে কিন্তু রণবীরের এই কথার কোনো মিল নেই। সেই কন্টেন্টের মধ্যে কি আছে? লর্ড হনুমান, ভগবদ গীতা, রিয়েলিটি অফ শিবা, বিষ্ণু স্পেশাল, কৃষ্ণা স্পেশাল, হিস্ট্রি অফ গণপতি। এইগুলোর সঙ্গে এই বক্তব্যের কি কোনো সম্পর্ক আছে? আপনারা যে ক্লিপটি আগে দেখলেন, প্রথমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে যে ক্লিপটি আপনারা দেখলেন, সেই ক্লিপটিতে আপনি দেখলেন নরেন্দ্র মোদীকে উনি বলছেন যে উনি শরীর চর্চা নিয়ে ইউটিউব চ্যানেল করেন, মানুষের স্বাস্থ্যের দিকে নজর রাখার কথা বলেন। নরেন্দ্র মোদী তখন বলছেন ঘুমের সময় নিয়ে কথা। নরেন্দ্র মোদী বলছেন যে মানুষের ঘুমের সময় কমে আসছে, সেই কারণে মানুষের স্বাস্থ্যহানি হচ্ছে। উনি তখন বলছেন যে কিভাবে ঘুম সঠিক রাখা যায়, কিভাবে স্বাস্থ্য উদ্ধার করা যায় ঘুমের মাধ্যমে, কিভাবে ঘুম সঠিক সময় পর্যন্ত বজায় রাখা যায়, তাই নিয়েও তিনি ভিডিও করবেন। সেই মানুষটি, সেই যোগা নিয়ে ইউটিউব চ্যানেল করা মানুষটি আজকে এই কথা বললেন। কেন এই প্রবণতা? কেন একজন ইউটিউব চ্যানেল ক্রিয়েটার, ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার শুধুমাত্র লাইকস, শুধুমাত্র সাবস্ক্রিপশন পাওয়ার জন্য ক্রমশ সেক্সুয়ালিটি এবং ভালগারিটির দিকে ঝুঁকছেন? এই নিয়ে প্রবল সমালোচনা শুরু হয়েছে সারা দেশ জুড়ে, সারা বিশ্ব জুড়ে। একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এই নিয়ে খবর করেছে। সেই সংবাদ মাধ্যমের খবরে দেখানো হয়েছে কিভাবে একজন যোগা এবং হেলথ ফিটনেস নিয়ে ইউটিউব চ্যানেল শুরু করা ইনফ্লুয়েন্সার ধীরে ধীরে ক্রমে সেক্সুয়ালিটির দিকে ঢুকে গেল। এই সামগ্রিক বিষয়টি আসলে শুরু হয়েছিল বেশ কয়েক বছর আগে, যখন থেকে আমাদের সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেট ব্যবহারের প্রবণতা ভারতবর্ষে অনেকটা বেড়ে যায়। তারপর ধীরে ধীরে আসতে শুরু করে একের পর এক কন্টেন্ট অ্যাপ। সেই কন্টেন্ট অ্যাপগুলি সিনেমা এবং ওয়েব সিরিজ দেখানোর নামে ভালগারিটিকে বিক্রি করতে শুরু করে। যৌনতা, নগ্নতা, এই সমস্তই আন্তর্জাতিক সিনেমার বিভিন্ন সময় বিভিন্নভাবে শিল্পের মাধ্যম হয়ে এসেছে। কিন্তু কখন সেটা শিল্পের মাধ্যম এবং কখন সেটা শিল্পের মাধ্যমকে ছাড়িয়ে গিয়ে, শিল্পর মাধ্যমকে এড়িয়ে গিয়ে বিক্রির একমাত্র উপাদান হিসেবে উঠে আসছে, সেইটা কিন্তু নজর রাখতে হবে। কারণ সেক্সুয়ালিটি, ভালগারিটি এই সমস্ত কিছুই বিক্রি হয়, পর্নোগ্রাফি বিক্রি হয়, কিন্তু সেটাকে কখনোই শিল্পের দোহাই দিয়ে দেখানোর কোনো মানে হয় না, যদি না সেটা শিল্পের একমাত্র দাবি হয়। কোনো অঙ্কন শিল্প, কোনো চিত্রশিল্প, কোনো চলচ্চিত্র, কোনো কবিতা, কোনো উপন্যাস, সেখানে নগ্নতা, যৌনতা, মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক, সেই বিষয় এসেছে। কিন্তু তার মানে এটা নয় যে এই নগ্নতা, যৌনতা বা সেক্সুয়াল রিলেশনশিপকে আমরা পারভার্সনের পর্যায়ে নিয়ে যাব। কোন পারভার্সন? যে পারভার্সন আসলে মানুষের মস্তিষ্ককে বিকৃত করে, যৌনতা সম্পর্কে, যৌন সম্পর্ক সম্পর্কে, মানুষের ভাবনা, চিন্তা, আদর্শ সমস্ত কিছুকে একটা বিকৃতি উপহার দেয়, সেই দিকে নিয়ে যাওয়ার প্রবণতা হচ্ছে। আর শুধুমাত্র তাই নয়, কোন প্রজন্ম, যে প্রজন্ম
হয়তো একটা বেসরকারি চ্যানেলে একটা রিয়েলিটি শো হতো, সেই রিয়েলিটি শোটার নাম বলছি না, সেখান থেকে হয়তো এই প্রবণতা শুরু হয়েছিল। তারপর থেকে একের পর ইউটিউব চ্যানেলে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েশন হয়েছে, যে কন্টেন্ট ক্রিয়েশন ক্রমশ ভালগারিটির দিকে নিয়ে গেছে। এরপর যে দ্বিতীয় প্রসঙ্গটা এখানে বলতে হয় সেটা হচ্ছে কমেডি। কমেডি কতটা পর্যন্ত যেতে পারে, তার সীমা কত দূর পর্যন্ত একটা কোনো বিষয়বস্তুকে নিয়ে কমেডি করা যায়, কত দূর পর্যন্ত একটা বিষয় নিয়ে ঠাট্টা করা যায়, মানুষের বর্ণ, মানুষের সেক্সুয়াল ওরিয়েন্টেশন, মানুষের স্বাস্থ্য, এই সমস্ত কিছু নিয়ে কত দূর পর্যন্ত ঠাট্টা করা যায়, তামাশা করা যায়, তারও একটা লিমিটেশনস আছে। একথা ঠিক যে সারা পৃথিবী জুড়ে আমেরিকা এবং ইউরোপ এবং আমেরিকার বিভিন্ন দেশে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন সময়, বিভিন্ন ভাষায় স্ট্যান্ড আপ কমেডি হয়েছে। যে স্ট্যান্ড আপ কমেডির বিভিন্ন রকম বিষয়বস্তু নিয়ে স্ট্যান্ড আপ কমেডি হয়েছে। আমরা এখন সোশ্যাল মিডিয়ায় সমস্ত কিছুই দেখতে পাই। তার মধ্যে কখনো বর্ণবাদ এসেছে, কখনো সেক্সুয়াল ওরিয়েন্টেশন এসেছে, কখনো স্বাস্থ্যের বিষয় এসেছে, অর্থাৎ কিনা কে মোটা, কে রোগা, কে বেটে, কে লম্বা, সেই সব বিষয় এসেছে। সেসব নিয়ে বিতর্কও হয়েছে। কিন্তু ভারতবর্ষে কমেডির এক অংশের কমেডিয়ানদের কমেডির একমাত্র বিষয় শুধু সেক্সুয়ালিটি হয়ে দাঁড়াচ্ছে, রোস্টিং যেটাকে বলে। আমরা আরও অনেক এরকম মানুষজনকে চিনি যারা কিন্তু এই রকম রোস্টিংয়েই একমাত্র বিশ্বাসী। সোশ্যাল মিডিয়ায়, ইউটিউবে, বিভিন্ন জায়গায় কেবলমাত্র এইরকম রোস্টিং করেই তারা ইউটিউব লাইকস, ফেসবুক লাইকস এবং উপার্জনের পথ দেখেন। এই সামগ্রিক ঘটনা ঘটার পর রণবীর এলাহাবাদী ক্ষমা চেয়েছে, খুব ক্যাজুয়ালি ক্ষমা চেয়েছে। একটা জানলার পাশে দাঁড়িয়ে একটা ভিডিও করে তিনি ক্ষমা চেয়েছেন। আগে ওনার যে ক্ষমা চাওয়ার যে ভিডিওটা, সেই ভিডিওটা আমরা একবার দেখে নেব। My comment wasn't just inappropriate, it wasn't even funny. Comedy is not my forte. I'm just here to say sorry. Many of you asked if this is how I wish to use my platform, and obviously this is not how I wish to use it. I'm not going to give any context or justification or reasoning behind whatever happened. I'm just here for an apology. I personally had a lapse in judgment, wasn't cool on my part. The podcast is watched by people of all ages. Don't want to be the kind of person that takes that responsibility lightly, and family is the last thing that I would ever disrespect. Need to use this platform better. That's been my learning from this whole experience. I promise to just get better. I've asked the makers of the video to remove the insensitive sections from the video, and all I can say in the end is I'm sorry. I hope you can forgive me as a human being. শুনলেন তো, উনি বলছেন ভুল হয়ে গেছে। কি করে ভুল হয়? এটা তো কোনো লাইভ শো নয়, এটা একটা রেকর্ডেড শো। অর্থাৎ কিনা এই সমগ্র শোটা আগে রেকর্ড করা হয়েছিল, তারপরে সেই শোটা এডিটিং হয়েছিল, তারপর সেটা ইউটিউব চ্যানেলে গেছিল। এই গোটা প্রসেসটা একটা সময় লাগে। যারা নেপথ্যে কাজ করেন তারা এই গোটা প্রসেসটার সময় এই ভিডিওটির সঙ্গে থাকেন, ভিডিওটি দেখেন, সেখানে কি বলা হয়েছে কি না বলা হয়েছে সেটা তারা বারবার দেখেন, তারপরেও তারা এটা অনুমোদন করেছে। তার মানে এরা এটা সজ্ঞানেই অনুমোদন করেছে, তার মানে এরা এটা জেনে শুনেই অনুমোদন করেছে। সুতরাং এখন এটা ভুল হয়েছিল, এটা অজান্তে হয়েছিল, এই কথাগুলো বলার কোনো মানে হয় না। ইন্টেনশনটাই এটা ছিল, এই কথাটা বলাটা এরা সকলে অনুমোদন করেন। একথা ঠিক ফ্রয়েডিয়ান ধারণা, ফ্রয়েডিয়ান যৌনতার ধারণা, সেখান থেকে নারী পুরুষের সম্পর্ক এবং সামাজিক সম্পর্কের কাঠামোর বাইরে গিয়ে নারী পুরুষের যৌন সম্পর্কের নানা রকম ধারণা, নানা রকম বৈজ্ঞানিক বিশ্লেষণ দীর্ঘদিন ধরে হয়েছে। এরা যদি সেই যুক্তিতে এটা বর্ণনা করতে চাইতেন তাহলে একটা কথা ছিল, কিন্তু এরা তার ধারপাশ দিয়েও যান না, কারণ এরা জানেনই না, এদের পড়াশুনোর সেই ধারণাটাই নেই। এরা তার আশপাশ দিয়েও যান, এরা শুধুমাত্র বোঝেন সেক্সুয়াল কথা বলে, ভালগার কথা বলে, আনন্যাচারাল সেক্সুয়াল কথা বলে লাইকস পাওয়া যায়, আনন্যাচারাল সেক্সুয়াল কথা বলে সাবস্ক্রাইবার পাওয়া যায়, এবং সেইটা থেকেই আসে উপার্জন, সেইটা থেকেই আসে টাকা, যে টাকার জোরে আজকে তাদের এই বিপুল সম্পদ। আমরা যারা সাধারণ দর্শক তারা এদেরকে রিজেক্ট করতে পারি, তারা বলতে পারি যে এই ধরনের কন্টেন্ট, এই ধরনের অন্তঃসার শূন্য কন্টেন্ট আমাদের দর্শককে, আমাদের প্রজন্মকে, আমাদের দেশের মানুষকে কিছুই দেবে না নতুন করে। এবার আপনাদের আর কয়েকটা খবর দিয়ে রাখি। সময় রায়না, যার শোতে রণবীর এলাহাবাদিয়া উপস্থিত হয়েছিলেন,
সেই সামায় রায়নার বিরুদ্ধে একাধিক অভিযোগ হয়েছে। শুধু সামায় রায়না নয়, রণবীর, আশিস চাঞ্চলানি, এদের সকলের বিরুদ্ধেই নানা সময় পুলিশে অভিযোগ হয়েছে। মুম্বাই পুলিশে, গুয়াহাটি পুলিশে অভিযোগ হয়েছে। হিমন্ত বিশ্ব শর্মা টুইট করে বলেছেন যে এটা অন্যায় হয়েছে। দেবেন্দ্র ফডনবিস রিয়াকশন দিয়েছেন। আপাতত সামায় রায়নাকে কোর্টে হাজিরা দিতে বলা হয়েছে। সামায় রায়নার লিগ্যাল টিম জানিয়েছেন যে তিনি আমেরিকায় রয়েছেন শোতে, মার্চের 17 তারিখের আগে তিনি হাজিরা দিতে পারবেন না। পুলিশের পক্ষ থেকে পাল্টা বলা হয়েছে যে এটা যথেষ্ট সিরিয়াস ম্যাটার, অতদিন সময় দেওয়া যাবে না, মাত্র 14 দিন সময় দেওয়া হয়েছে। মুম্বাই পুলিশ সময় দিয়েছে, তার মধ্যে অবশ্যই সামায় রায়নাকে হাজির হতে হবে। এর পাশাপাশি এপ্রিলের 17, 18, 19, 20 তারিখে সামায় রায়নার শো ছিল একাধিক। সেই সমস্ত শো বাতিল করা হয়েছে। ভারতবর্ষের কয়েকটি শহরে শো ছিল, সেই সমস্ত শো বাতিল করা হয়েছে। যে অনলাইন টিকিটিং প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্ম থেকে এই শোগুলোর সমস্ত তথ্য সরিয়ে দেওয়া হয়েছে এবং টিকিট কাটা বন্ধ করা হয়েছে। এই সমস্ত পরিস্থিতি থেকেও শেষে গিয়ে আমার মনে হয় যে এই ঘটনা কেন ঘটছে, কেন এই প্রবণতা, সেদিকে নজর দেওয়া উচিত। কোনো ধরনের কন্টেন্ট ক্রিয়েশনের সেন্সরশিপের আমি পক্ষপাতী নই, কোনোভাবেই পক্ষপাতী নেই। যদি কোনো কন্টেন্ট প্রাপ্তবয়স্কদের জন্য হয় তাহলে সেটা প্রাপ্তবয়স্করাই দেখবেন, তার নোটিফিকেশন থাকবে, তার নোটিশ থাকবে যে প্রাপ্তবয়স্কদের জন্য এই ছবি, তারা প্রাপ্তবয়স্ক দেখবেন, সেখানে অপ্রাপ্তবয়স্ক দেখবেন না। কিন্তু প্রাপ্তবয়স্কদের জন্য কোনো ছবি, অপ্রাপ্তবয়স্কদের জন্য ছবি বা যে কোনো ধরনের কন্টেন্টই ক্রিয়েশন হোক, সেই কন্টেন্ট ক্রিয়েশনের মধ্যে কেন কোথা দিয়ে পারভার্সন ঢুকে পড়ছে সেইটা অনুসন্ধান করার প্রয়োজন আছে বোধহয়। সিনেমার নামে, ওয়েব সিরিজের নামে বা ইউটিউব কন্টেন্টের নামে কি জিনিস তৈরি হচ্ছে, সেই জিনিসগুলো কেন তৈরি হচ্ছে সেইটা অনুসন্ধান করা। একটা আইন করে এই সামগ্রিক জিনিসটাকে বন্ধ করে দিলে কিন্তু এর কোনো সমাধান হবে না। সারা পৃথিবীতেই কোনো দিন এর কোনো সমাধান হয়নি এভাবে আইন করে। আর সরকারের একটা প্রবণতা থাকবে, বিশেষ করে বর্তমান কেন্দ্রীয় সরকারের এরকম সেন্সরশিপের, যেহেতু এদের ভয়ঙ্কর প্রবণতা আছে, এরা চাইলেই কিছু না কিছু সেন্সরশিপ, এই সব কিছুর উপর সেন্সরশিপ আরোপ করতে চান। সুতরাং একটা প্রবণতা থাকবে যে এই ঘটনাকে সামনে রেখে ওয়েবসাইট কন্টেন্ট, ওয়েব কন্টেন্টের উপর একটা সেন্সরশিপ চাপিয়ে দেওয়া, সেটা হলেও কিন্তু সর্বনাশ। কারণ সারা পৃথিবীতে এমন অসংখ্য ছবি, অসংখ্য ওয়েব সিরিজ হয় যে সিরিজগুলো অত্যন্ত শিল্পগুণে উন্নত এবং সেগুলোর মধ্যে নগ্নতা এবং যৌনতা রয়েছে। সেইটা বাদ দিয়ে সেই শিল্প বা সেই ছবি হওয়া সম্ভব নয়। যদি সেন্সরশিপের নামে এই সমস্ত কিছু বন্ধ করে দেওয়া হয় তাহলে আমরা আরও পিছিয়ে যাব। সুতরাং এখানে খুব সতর্ক হয়ে আমাদের পদক্ষেপ করতে হবে, সরকারকে এবং প্রশাসনকে সতর্ক হয়ে পদক্ষেপ করতে হবে, যাতে দেখতে হবে যে কোনোভাবেই শৈল্পিক স্বাধীনতা কখনোই যেন ক্ষুণ্ণ না হয়। কিন্তু তার পাশাপাশি এটাও দেখতে হবে এই এলাহাবাদীদের মতো বাঁদরামও যেন বন্ধ করা যায়। ধন্যবাদ, নমস্কার।